স্বাধীনতা পরবর্তী বাংলা কথা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ২রা নভেম্বর ১৯৩৫ খ্রিস্টাব্দ। শুধু স্বপ্ন বাস্তব নয়, এর দ্বন্দ্ব ও মুক্তির যাবতীয় চালচিত্র শীর্ষেন্দুর গল্প সাহিত্যের অতি মুখ্য বিষয়। এরই প্রেক্ষাপটে শীর্ষেন্দু কখনো স্বপ্নপ্রিয়াসী, কখনো চূড়ান্ত বাস্তববাদী। বাস্তব ও জীবনের দোলাদ্বন্দ্ব যেখানে হাজির, সেখানেই তিনি আশ্রয় নিয়েছেন কল্পলোকের। এই কল্পলোক কখনো রূপকথা আশ্রিত, কখনো তুখোড় বিজ্ঞান আশ্রিত, আবার কখনো সখনো বিজ্ঞানের সঙ্গে এসে মিশেছে অতিপ্রাকৃত রহস্য রোমাঞ্চ। এসবের নিপাট উপস্থাপনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভুতুড়ে ঘড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ। আজ আমরা কথা বলবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভুতুড়ে ঘড়ি উপন্যাসটি নিয়ে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভুতুড়ে ঘড়ি গ্রন্থটির চরিত্র সম্পর্কে বেশিরভাগ বিজ্ঞ সাহিত্য সমালোচকেরা একমত নন। কেউ একে বলেছেন ভৌতিক উপন্যাস, কেউ বলেছেন কমেডি ধাঁচের খানিকটা থ্রিলার মেশানো কিশোর উপন্যাস। আমাদের মনে হয় ভুতুড়ে ঘড়ি আদতে অতিপ্রাকৃত পরিবেশে কমেডি ও থ্রিলার মেশানো কল্পবিজ্ঞানের গল্প। হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভুতুড়ে ঘড়ি কিশোর উপন্যাসটি ১৯৮৪ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। শীর্ষেন্দুর ভুতুড়ে ঘড়ির আখ্যানের আগা পাঁচতলা জুড়ে রয়েছে একটি অদ্ভুত ঘড়ি। এটি শকপ্রুফ, ওয়াটারপ্রুফ, অটোমেটিক। টানা ১০ মিনিট জলে ডোবালে কিংবা হাত তিনেক উপর থেকে মেঝেতে ফেললেও ঘড়িটি অবিকৃত থাকে। সাধারণ ঘড়ির মতো ১২টা ঘর ওতে নেই, বদলে ২৪ ঘন্টার হিসেবে ওতে ২৪টি ঘর। শুধু তাই নয়, এর ডায়ালের উপর আরও ৩টে ছোট ছোট ডায়াল আছে। অদ্ভুত এই ঘড়িটি আশ্চর্য ক্ষমতাধর। ভুতুড়ে ঘড়ি এই কিশোর উপন্যাসের অন্যতম চরিত্র, অর্থাৎ যাকে কেন্দ্র করে চট্টোপাধ্যায় পরিবারে ক্ষমতাধর ঘড়িটির আগমন ঘটেছে, তিনি আর কেউ নন, এই পরিবারের কর্তা হারানচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে হারানচন্দ্র না বলে আমরা বলতে পারি হারানো চন্দ্র চট্টোপাধ্যায়। হারানবাবুর বাল্য বন্ধু ক্লাস 8 ফেল তান্ত্রিক শ্যামাচরণ ওরফে জটায় তান্ত্রিকের মুখ থেকে আমরা জানতে পারি হারিয়ে ফেলাটা হারানবাবুর একটা মস্ত ব্যামো। ছেলেবেলায় তিনি ক্লাসে প্রায়ই পেন্সিল হারাতেন, কিন্তু বড় হয়ে বুড়ো হয়ে তিনি এখন হারান কেবল ঘড়ি, বাঁধানো দাঁত, চশমা আর চটি জুতো। হারানবাবুর পত্নী অর্থাৎ বাসবনলিনী দেবী অর্থাৎ চাটুজ্জে বাড়ির কর্ত্রী অর্থাৎ ঠাকুমার এ নিয়ে ঝাঁঝ মেশানো শ্লেষাত্মক মন্তব্য, পেন্সিলের কাজ থাকলে তাও হারাতো। বাসবনলিনী দেবী ও হারানবাবুর ৩ ছেলে, সত্যগুণহরি, রজগুণহরি এবং বহুগুণহরি। এদের মধ্যে বড় ছেলে ছাড়া বাকি দুজন অকৃতদার, অর্থাৎ বাকি দুজনের বিয়ে হয়নি। বড় ছেলে সত্যগুণের ২ ছেলে, লাটুয়ার কদম এবং ১ মেয়ে ছানু। সত্যগুণ কলকাতায় থেকে চাকরি করেন, শনিবারে বাড়ি আসেন, সোমবার ফিরে যান। এই ক্ষমতাধর ঘড়িটি সত্যগুণহরি কলকাতা থেকে হারানবাবুর জন্য কিনে আনেন। বলা বাহুল্য এটি হারানো বাবুর ৩২৩তম ঘড়ি। এ নিয়ে তার মোট ৩২২টি ঘড়ি চুরি গেছে, নয়তো হারিয়েছে কিংবা নিজেই মেরামত করতে গিয়ে নষ্ট করেছেন। হারানবাবু ওরফে দাদুর এই ৩২২তম ঘড়ি হারিয়ে ফেলাটা আরও কিছু অদ্ভুত। ইংরেজিতে যেমন আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তেমনি বাংলায় প্রচলিত আছে কানার পা খন্দেই পড়ে। ৩২১ নম্বর ঘড়ি হারিয়ে দাদু এবার ঘড়ি সম্পর্কে বেশ সচেতন। আর কিছুতেই আর যে কোনো মূল্যেই হোক ঘড়ি তিনি হারাবেন না। সেজন্য বুদ্ধিও কম খাটাননি। অনেক বুদ্ধি খাটিয়ে ঘড়িটিকে তিনি রেখেছিলেন একটা ট্রানজিস্টার রেডিওর ভেতর, খুব নিরাপদ জায়গা। রেডিওতে ব্যাটারির যে খোপ আছে তা থেকে ব্যাটারি বের করে নিয়ে ঘড়িটা ঢুকিয়ে ঢাকনা লাগালেই নিশ্চিন্ত, কেউ টেরই পাবে না ঘড়ি কোথায়।
কিন্তু এত সতর্কতার পরেও দাদুর কপাল মন্দ। জানালার পাশে রাখা রেডিওটাও চুরি হয়ে গেল। চোর রাত্রিবেলা পাইপ বেয়ে উঠে জানালা দিয়ে হাত বাড়িয়ে রেডিও এবং আরও কিছু জিনিস নিয়ে গেছে। আজীবন নাস্তিক, ভূতপ্রেতে বিশ্বাসীন দাদু দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তার বাল্যবন্ধু জটায়তান্ত্রিকের তন্ত্র সাধনার শরণাপন্ন হবেন কিনা এরকম যখন ভাবছেন, তখন তার হাতে এসে গেল ৩২৩ নম্বরের ঘড়ি। কলকাতা থেকে এনে দিয়েছেন হারানবাবুর বড় ছেলে সত্যগুণ। কিন্তু চাটুজ্জে ভিটেতে এই ঘড়ির আগমনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিবেশ যেন পাল্টে গেল। ঘড়ি হারানোর ভয়ে হারানবাবু নতুন এই ঘড়িটিকে বালিশের তলায় নিয়ে শুলেন। কিন্তু কি আশ্চর্য, মাঝরাত্রিরে এই ঘড়ি থেকে রেডিও শোনা গেল। এতে বাসব নলিনী রেডিও চুরির কথা মনে করিয়ে দিয়ে এর বাস্তবতা সম্পর্কে বেশ বিরক্তি প্রকাশ করলেন। এরপর দেখা যায় সময়জনিত গরমিল। হারানবাবুর ঘড়িতে যখন ৬টা নাকি ৮টা, তখন বাড়ির দেওয়াল ঘড়িতে রাত ২টো। ঠাকুমার কথা মেনে দাদু হারানবাবু ঘুমোতে গেলেন, কিন্তু একটু পরেই তাঁর ঘুম ভেঙে গেল। খুব কাছেই কারা যেন বিচিত্র ভাষায় চাপা গলায় কথাবার্তা বলছে। এরপর হারানবাবু একের পর এক শুনতে পেলেন কাক ডাকছে, কোকিল ডাকছে, শাঁখ বাজছে। ঘুম ভেঙে হারানবাবু বারান্দার ইজি চেয়ারে বসে শুনতে পেলেন একটা মেয়ে খুব কাছে আচমকা খিলখিল করে হেসে উঠল। এই হাসির শব্দটা ঠিক স্বাভাবিক নয়, যেন একটা ধাতব শব্দ, যেমন লাউডস্পিকার বা রেডিওতে শোনা যায়। খটকা নিয়ে তিনি বাড়ির ভেতরে চারিদিক ঘুরে এলেন। সেখানেও যা দেখলেন তিনি তার সঙ্গে নিজেকে মেলাতে পারলেন না। হারানবাবু আলো জ্বালাননি, তা সত্ত্বেও সবই দেখতে পাচ্ছেন। এসব গরমিল যখন উপস্থিত, তখন চিরকালের নাস্তিক, ভূতপ্রেতে অবিশ্বাসী হারানবাবু সূর্যোদয়ের আগেই উপস্থিত হন জটায়তান্ত্রিকের সাধন পীঠে। দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ কাটিয়ে হারানবাবু তার বাল্যবন্ধুকে পূর্বরাত্রের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলেন। জটায়তান্ত্রিক ধ্যানযোগে জানিয়ে দেন হারানবাবুর এসব বিপর্যয়ের মূলে রয়েছে ওই নতুন ঘড়িটি। তান্ত্রিক আরও জানান যে ঘড়িটি নতুন নয়, সেকেন্ড হ্যান্ড। এর একজন মালিক ছিল, কোনো কারণে সে মালিকের মৃত্যু ঘটেছে এবং সে ঘড়ির মায়া এখনও কাটাতে পারেনি। আতাটা ঘড়ির কাছেই ঘুরঘুর করছে। জটায়তান্ত্রিক হারানবাবুর কাছ থেকে ঘড়িটি নিজের হাতের মুঠোয় নিয়ে ধ্যানস্থ হলেন। অনেকক্ষণ ধ্যানস্থ থাকার পর বেশ দুরাগত স্বরে জানিয়ে দিলেন, এই ঘড়ি আসলে খুনি গুন্ডা ডাকাত টবিন সাহেবের। এই ঘড়ি পরিহিত অবস্থায় টবিন সাহেব খুন হন, তার আত্মা এই ঘড়ির সঙ্গেই লেপ্টে আছে। হারানের ঘড়ি থেকে আত্মার মুক্তির একমাত্র উপায় শোধন। জটায়তান্ত্রিক শোধনের জন্য ঘড়িটিকে নিজের কাছে রেখে দেন। বাড়ি ফিরে হারানবাবু এবং ঘড়ি হাতে জটায়তান্ত্রিক উভয়ই বিপন্ন হয়ে ওঠেন। একদিকে স্ত্রী বাসব নলিনী দেবীর মুখঝামটা ঘড়ির তলব, অন্যদিকে জটায়তান্ত্রিকের নিদ্রা বিভোর অচৈতন্য অবস্থা। তান্ত্রিকের পোষা ভূতের নাম বাঞ্ছারাম, যদিও এই বাঞ্ছারামকে জটায় ছাড়া আর কেউ কখনো কোনোদিন দেখেননি। আরেকজন আছেন নিত্যদাস, পরম বৈষ্ণব। নিত্যদাসের রোজ দিন আনাগোনা এই জটায়তান্ত্রিকের সাধনপীঠে। আসা মাত্রই যে নিত্যদাস জয় নিতায়, জয় রাধা মাধব, জয় মহাপ্রভু বলে মিহি সুরে বলে উঠতেন, এদিকে তান্ত্রিকও জলদ গম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে বলে উঠতেন, জয় জয় কালী, জয় জয় কালী, জয় জয় শিব শম্ভ, ববম বম। সে জটায়তান্ত্রিকের গলায় শোনা গেল, জয় নিতায়, ভালো আছো তো নিত্যদাস? আমার নিত্যদাসের গলায় শোনা গেল কালীভক্তির সুর। শুধু তাই নয়, সেদিন আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। কে যেন খুব কাছ থেকে ধমকে স্বরে বলে উঠলেন, রাম রাহা খাচ খাচ, রাম রাহা খুচ খুচ। তার ঠিক অল্প পরেই আবার সে অশরীরী স্বর বলে উঠল, নানটাং রিকি রিকি রাম রাহা। এরকম বহু অশরীরী স্বরের মাঝে শোনা গেল একটি মেয়েলি কণ্ঠ, রাডাকালি রাম রাহা বুদবুদ। এদিকে অপমানের হাত থেকে দাদুকে বাঁচানোর জন্য ছানু, কদম আর লাটু এক বিশেষ কৌশলে দাদুর কাছ থেকে জেনে নিল দাদুর নতুন ঘড়ির বর্তমান ঠিকানা। লাটু ও তার দুই ভাই বোন সহ তাদের পরিকল্পনা মতো পৌঁছে গেল জটায়তান্ত্রিকের আস্তানায়। গিয়ে দেখল
তাদের জটাই দাদু অচৈতন্য হয়ে ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে। অনেক জলের ঝাপটা, পাখার বাতাস, জুতোর শুকতলা আর পোড়া কাগজের গন্ধ শোকানো সত্ত্বেও জটাই তান্ত্রিকের জ্ঞান ফিরল না। ডাক্তার এসে স্মেলিং সল্টের শিশি ধরলেন নাকে। জটাই তান্ত্রিক তাতেও নড়লেন না। এরপর তান্ত্রিককে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা জটাইকে পরীক্ষা করেও অসুখ নির্ধারণ করতে পারলেন না। কেননা তার হার্ট ঠিক আছে, নাড়িও চলছে ঠিকভাবে, ব্লাড প্রেশার স্বাভাবিক। ভোরের দিকে জটাই বন্ধু হারানচন্দ্রের দিকে তাকিয়ে বললেন, লুলু, রামরাহা রামরাহা, খুচখুচ, নানটাং, রিকিরিকি, বুতবুত। এরপর জটাইয়ের মধ্যে বিচিত্র সব পাগলামি লক্ষ্য করেন ডাক্তারেরা ও হারানচন্দ্র। গেল গেল, এবারেও হারানের হাত থেকে ঘড়ি হারিয়ে গেল। বাড়ি ফেরার পথে গেলেন গর্ডন সাহেবের বাড়ি। গিয়ে দেখেন কোনো এক অদৃশ্য মন্ত্র বলে গর্ডন সাহেবের 10-12টা ভীষণ কুকুর, এমনকি তার ম্যাস্টিফ কুকুরও অচৈতন্য। হারানচন্দ্র গর্ডন সাহেবের বাড়ির এদিক ওদিক খুঁজে অবশেষে টেবিলের উপর সন্ধান পেলেন তার দেওয়াল ঘড়ির। আনুষঙ্গিক তথ্য থেকে মনে হয় গর্ডন সাহেব ঘড়িটিকে খোলার চেষ্টা করেছিলেন। এর পরিণতিতে গর্ডন সাহেব নিজে পড়ে আছে, চোখ উল্টানো, মুখ দিয়ে গ্যাঁজলা বেরুচ্ছে। শেষমেশ হারানবাবু ঘড়ি ফিরে পেলেও বাসব নলিনী দেবীর জিম্মাতে চলে যায় ওই ঘড়ি। কিন্তু বাড়িতে এই ঘড়ি ফেরত এলেও তা বিভিন্ন অসঙ্গতির জন্ম দেয়। এদিকে দাদুর ঘড়ি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আক্রান্ত লাটু সুযোগ বুঝে ঘড়িটি আত্মসাৎ করে। ঘড়িটি আত্মসাৎ করার পর লাটু এটিকে খোলার চেষ্টা করে, কিন্তু ঘড়ির ভেতর থেকে লাটু শুনতে পায়, ওরা সব পাজি লোক, ওরা সব পাজি লোক। এরপর এক অদৃশ্য কণ্ঠস্বর লাটুকে পরিচালিত করে। লাটু অবাক হয়ে দেখে ঘড়ির মস্ত ডায়ালটার চেহারা একদম পাল্টে গিয়েছে। কাঁটাগুলো আর দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁচটা একদম ঘষা কাচের মতো অস্বচ্ছ, তবে কাঁচটা খুব উজ্জ্বল। এরপর লাটু ঘড়ির ভেতর দেখতে পায় ভারী অদ্ভুত মুখ, খুব লম্বা, গাল ভাঙা, কর্কশ একটা মুখ, চোখ দুটো গর্তের মধ্যে, মাথায় একটা হুডওয়ালা টুপি কপাল ঢেকে আছে। মানুষেরই মুখ, তবে এরকম মুখ সচরাচর দেখা যায় না। অনেকটা আব্রাহাম লিঙ্কনের মতো, তবে আরও ধারালো, আরও বুদ্ধিদীপ্ত। কিন্তু মুখটার মধ্যে একটা অমানসিকতাও আছে। এই লোক লাটুর কাছ থেকে জেনে যায় গর্ডন সাহেবের কথা, জেনে যায় জটায়তান্ত্রিক ও গর্ডন সাহেব উভয়েই এই যন্ত্রটিকে খোলার চেষ্টা করছিল। তার ফলে দুজনেই যন্ত্র সম্মোহনের কবলে পড়েছিল। সে সঙ্গে ঘড়িতে দৃশ্যমান খাঁচের মুখ আরও জানিয়ে দেয়, আমাদের একজন লোক আমাদের সঙ্গে দারুণ বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতক লোকটির নাম রামরাহা। এটা সাধারণ কোনো ঘড়ি না, অত্যন্ত জরুরি একটা যন্ত্র। ওই বিশ্বাসঘাতক যন্ত্রটিকে নিয়ে পালিয়ে যায়। পৃথিবীতে নামবার সময় সে কোনো দুর্ঘটনার কবলে পড়ে ও যন্ত্রটি তার হাতছাড়া হয়ে যায়, এবং নানা হাত ঘুরে যন্ত্রটি লাটুদের কাছে এসে পৌঁছেছে। তারা এই যন্ত্রটি ফেরত চায়, কিন্তু ফেরত পাওয়াটাও খুব একটা সহজ নয়। খাঁচের মুখ আরও জানিয়ে দেয় তারা বর্তমানে মহাকাশের যেখানে রয়েছে সেখান থেকে পৃথিবী পৌঁছতে অন্তত 7 দিন সময় লাগবে। আর অন্তরালবর্তী এই 7 দিন সময়ে রামরাহ চুপ করে বসে থাকবে না, কেননা সে পাগলের মতো যন্ত্রটা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু একবার যদি কোনো ক্রমে এই যন্ত্র রামরাহার হাতে গিয়ে পৌঁছয়, তবে পৃথিবীর ধ্বংস নিশ্চিত। কেননা সে নানা রকম প্রযুক্তি আর যন্ত্রবিদ্যা জানে, অসম্ভব ধূর্ত এবং নিষ্ঠুর। রামরায় ইচ্ছে মতো চেহারা পাল্টাতে পারে। সে লম্বায় প্রায় 6 ফুট, স্বাস্থ্য ভালো, ঘন্টায় সে 100 মাইল বেগে দৌড়তে পারে, 10 ফুট উঁচু লাফ দিতে পারে। তার ক্ষমতার কাছে ব্রুসলি বা মোহাম্মদ আলী কিছুই নয়। তার কাছে যে মারণাস্ত্র আছে তা দিয়ে সে পৃথিবীকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে। তাছাড়া তার বুদ্ধি ক্ষুরোধার, বিজ্ঞান সে ভালোই জানে। যে কোনো বস্তুর অণুর গঠন বদলে দিয়ে সে অন্য বস্তু তৈরি করতে পারে। মাটিকে সোনা, জলকে পেট্রোল বানানো তার কাছে ছেলে খেলা। তার কাছে আছে বিবিধ রশ্মি যন্ত্র, অথচ অর্থাৎ সে নিজের চারধারে এমন রশ্মি সৃষ্টি করতে পারে যাতে তোমরা তাকে দেখতে পাবে না, কিন্তু সে তোমাদের স্পষ্ট দেখতে পাবে। তোমাদের যেসব সেকেলে অস্ত্রশস্ত্র আছে, অর্থাৎ বন্দুক, রিভলভার, মেশিন গান বা বোমা, সেগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের তুলনায় সে অতি মানব। শারীরিক গঠন, বুদ্ধি, ক্ষিপ্রতা কোনোটাতেই তোমাদের কেউ তার 100 ভাগের 1 ভাগও নও।
যন্ত্রবিদ্যায় তোমরা তার হাঁটুর সমান। এছাড়াও ঘড়িতে দৃশ্যমান মুখ থেকে লাটু বেশ কিছু সতর্কতা ও পরামর্শ পায়। লাটু এই বিশেষ যন্ত্রটি সম্পর্কে জানতে পারে, এর নাম ওদের ভাষায় বুদবুদ। সব কাজের কাজীও বলা যায় একে। কাজের মধ্যে রয়েছে অফুরন্ত মগজ আর অনন্ত উদ্ভাবনী শক্তি। ঘড়িটির বাইরের দিকে রয়েছে কয়েকটি খুব সূক্ষ্ম ফুটো। খাঁজ খাঁজ তাকে পরামর্শ দেয়, একটি সরু তার একটি সরু তারের মুখ বা ছুঁচ হাতের কাছে রেখো। একটা ফুটোর উপরে কয়েকটা কাটাকুটি দাগ আছে, সেটাতে যদি ওই তার বা ছুঁচ ঢুকে চাপ দাও তাহলে কাজই তোমাকে নানা বৈজ্ঞানিক প্রক্রিয়া শেখাবে। যে ছেঁদায় ঢেঁড়া আছে তা তোমাকে শেখাবে লড়াইয়ের পদ্ধতি। যে ছিদ্রটার গায়ে একটা গোল মার্কা আছে তা যে কোনো বস্তুকে খাদ্যে পরিণত করবার বুদ্ধি দেবে। কাজীর পরামর্শ মেনে মামাবাড়ি যাওয়ার ছুতোয় লাটু চলে গেল গর্ডন সাহেবের বাড়ি। গর্ডন সাহেবের ওয়ার্কশপে গিয়ে লাটু কাজের সহায়তায় কুকুরগুলোকে চাঙ্গা করে তার পাহারার কাজে নিযুক্ত করে। ওয়ার্কশপ পরীক্ষা করতে গিয়ে গর্ডন সাহেবের ওয়ার্কশপ বড্ড বিটকেলে। এখানে কাজের ও অকাজের হাজার রকমের যন্ত্রপাতি ও নানা রকম রাসায়নিক দ্রব্য রয়েছে। আর মজবুত একটা ডাইনিং টেবিলের উপরে দণ্ডায়মান গর্ডন সাহেবের অসম্পূর্ণ উড়ুক্কু মোটর সাইকেল, তাতে চক দিয়ে লেখা ফুয়েল চার্জড, অলমোস্ট রেডি ফর ফ্লাইং, অনলি ওয়ান থিং মিসিং। কাজীর পরামর্শ মেনে লাটু একটা নীল রঙের শিশির ভেতর থেকে 4 ফোঁটা পয়জন ফুয়েল ট্যাঙ্কের ভেতর ঢেলে দেয়। এরপর সে উড়ুক্কু মোটর সাইকেলে কয়েক চক্কর ঘুরে আসে। এরপর লাটু পৌঁছে যায় গর্ডন নির্মিত এক যন্ত্র মানবের কাছে। সেখানে একটি স্লেটে লেখা ছিল, এভরিথিং কমপ্লিট বাট দি ফুল ডাজ নট মুভ, ইট অনলি মুভস ওয়ান অফ ইটস হ্যান্ডস অ্যান্ড স্ন্যাপ মি ফ্রম টাইম টু টাইম। লাটু পৌঁছে যায় প্যান্ডোরার বক্সের কাছে। প্যান্ডোরাজ বক্সে সে বোতাম টিপে ঝড় তোলে, ঝড় থামায়, বোতাম টিপে ভূত দেখে। কাজী লাটুর ভূতের ভয় ভাঙিয়ে দেয়। এসব করতে করতেই একদিন কাজীর ট্রেসারে ধরা পড়ে রামরাহার অস্তিত্ব। ভারত মহাসাগরের তলায় রামরাহার নড়াচড়ার হদিশ দেয় সে। রামরাহাকে বিভ্রান্ত করতে কাজী একটা এনকাউন্টার এনার্জি ফিল্ড তৈরি করে। এদিকে রামরাহা ট্রেনে করে আসার সময় এক অবিশ্বাস্য উপায়ে ট্রেনের ভেতরে চুরি হয়ে যাওয়া সোনার চেন যেমন উদ্ধার করে, তেমনি ডাকাতদের ঘায়েল করে। এরপর একটা জংশন স্টেশনে নেমে পড়ে সে। কাজীর ডাকে মাঝরাতে লাটুর ঘুম ভেঙে যায়। কাজী রামরাহাকে বিভ্রান্ত করলেও রামরাহা সে বিভ্রান্তি টের পেয়ে যায়। কলকাতার দিকে আস্তে আস্তে সে খুব সম্ভবত হিমালয়ের দিকে যাওয়ার উদ্দেশ্যে মাঝপথে নেমে পড়ে। এবার একটা সংকীর্ণ গিরিপথ দিয়ে হিমালয়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে রামরাহা। প্রায় 3000 ফুট উঁচু খাদের ধারে এসে নিচের দিকে লাফ দেয় রামরাহা। সেখান থেকে উঠে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় ইয়েতিদের। তাদের থেকে এভারেস্টের পথ জেনে নিয়ে পুনরায় হাঁটতে শুরু করে রামরাহা। হঠাৎ সে দেখতে পায় এভারেস্ট আরোহণকারী দুজন অভিযাত্রীকে। এরা পর্বত আরোহীর পোশাক পরে অক্সিজেন সিলিন্ডার, কুড়ুল ও পিটনে সজ্জিত হয়ে অত্যন্ত ধীর গতিতে উপরে উঠছিল। আচমকায় প্রথম জনে বরফে গাঁথা পিনটা খসে যাওয়ায় সে পিছলে পড়ে যেতে লাগলো কয়েক হাজার ফুট নিচে। ঠিক এই সময় রামরাহা তার বিশাল দুটো হাত দিয়ে বলের মতো লুফে নেয় লোকটাকে। তারপর সে এভারেস্টের চূড়ায় উঠে আকাশের দিকে হাত বাড়াতেই তার সুটকেসটা শূন্য থেকে ভাসতে ভাসতে নেমে আসে। 3টে ঠ্যাং বেরিয়ে আসে সুটকেস থেকে। সেই 3 পায়ের উপর সেটা স্থির হয়ে দাঁড়ায়। রামরাহা একটা সুইচ টেপে সুটকেসের গায়ে। লাটু এসব দৃশ্যগুলো দেখছিল কাজীর পর্দায়। লাটু এসব দৃশ্যগুলো দেখছিল কাজীর পর্দায়। এ সময় কাজীর নিষেধ অমান্য করে লাটু কথা বলে ফেললে রামরাহা কাজীর অবস্থান টের পেয়ে যায়। সে দ্রুত তার যন্ত্র গুটিয়ে নিতে থাকে। একদিকে কাজী বা রাডাকেলির আবিষ্কর্তা রামরাহা, অন্যদিকে একে হস্তগত করতে চাওয়া খাঁজ উভয়ের অধিকার বুঝে নেওয়া প্রখর দাবি দেওয়ার মাঝে পড়ে লাটু। একদিকে কাজী বা রাডাকেলির দাসত্ব, অন্যদিকে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, এই দুটোর কোনোটাকেই মন থেকে মেনে নিতে পারছিল না লাটু। এমন সময় এই সমস্যার সমাধান খুঁজে বের করে কাজী। সে তার প্রতিবস্তু দিয়ে হুবহু একটা নকল কাজী তৈরি করে। কাজী জানিয়ে দেয়, তোমার বাঁ দিকে থাকবো সত্যিকারের আমি, ডান দিকে থাকবে প্রতিবস্তুতে তৈরি আমার দোসর। রামরাহা যদি এসে পড়ে তাহলে তুমি বাঁ দিক থেকে আসল আমাকে সাবধানে সরিয়ে নিয়ে বাইরের জঙ্গলে ফেলে দিও। খবরদার ডান দিকেরটায় হাত দিও না,
না হলে সঙ্গে সঙ্গে মারা পড়বে। প্রতি বস্তুতে দ্বিতীয় কাজের জন্ম হওয়ার পর আসল কাজের মৃত্যু ঘটে। এদিকে রামরাহা এসে উপস্থিত হয়। আচারে ব্যবহারে রামরাহাকে খুব পছন্দ হয় লাটুর। রামরাহা কাজীকে নেওয়ার জন্য অনুমতি চেয়ে কাজীর কাছে গেলে খাঁচকার শূন্য থেকে কয়েক হাজার মাইল বেগে বুদবুদ ছুঁড়ে মারতে থাকে। এর ফলে রামরাহার পক্ষে সম্ভব হয় না কাজীকে হস্তগত করা। অন্যদিকে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে মস্ত থালার মতো একটা মহাকাশ যানে চড়ে খাঁচ উপস্থিত হয়। এদিকে কাবার্ডের আড়ালে রামরাহা আত্মগোপন করে। খাঁচ র্যাডাকেলিকে স্পর্শ করা মাত্রই সে ভ্যানিশ হয়ে যায়। এরপর রামরাহা কাজের মৃতদেহ হাতে নিয়ে কাবার্ডের আড়াল থেকে বেরিয়ে আসে। লাটুকে জানায় কাজী বেঁচে নেই, তবু আমাকে চেষ্টা করে যেতে হবে ওকে আবার বাঁচিয়ে তোলার জন্য। যতদিন না পারছি ততদিন তোমাদের গ্রহে আমাকে থেকে যেতে হবে। কাজীকে বাঁচিয়ে তোলার জন্য রামরাহা ঠিক করে নেয় সে থাকবে সমুদ্রের তলায় তার মহাকাশ যানে। লাটুর সঙ্গে তার দেখা সাক্ষাতের জন্য রামরাহা লাটুকে একটা ঘড়ি দিয়ে যায়। সেটি অত্যন্ত সাধারণ ঘড়ি। এই ঘড়ির চাবি আর উল্টো দিকে ঘোরালেই রামরাহা সংকেত পাবে দেখা হবে দুজনের। লাটু এই ঘড়ি নিয়ে বাড়ি ফেরে। হারানবাবুর ঘড়ি পরার শখ চিরকালের জন্য ঘুচে যায়। গর্ডন ও জটায়ুতান্ত্রিক উভয়ে স্বাভাবিক হয়ে ওঠে। শীর্ষেন্দুর এই কিশোর উপন্যাসে যে ভৌতিক হাস্যরসধর্মিতা ও কল্পবৈজ্ঞানিক চেতনার পরিচয় ফুটে উঠেছে তা সত্যি সত্যি বিস্ময়কর। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে আবার আগামী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আপাতত টাটা।